আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে এবং সেখানে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার আসিফ সুমিত। আমরা সহকর্মী আসিফ সুমিত চলে যাচ্ছি। সুমিত, ধন্যবাদ আপনাকে। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা কিন্তু ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয়। যদি আপনাকে বিষয়গুলো বর্ণনা করি তাহলে এরকম যে মূলত ওসমান হাদি চিকিৎসা নিচ্ছিলেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে। সেখান থেকে মৃত্যুর খবরটি রাত 9:45 অর্থাৎ 9:45 জানা যায় যে তিনি আর নেই আমাদের মাঝে। অর্থাৎ এই জুলাই যোদ্ধা, যিনি জুলাইয়ে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভের যে অকুতোভয় সৈনিক, সেই সৈনিক আর নেই আমাদের মাঝে। এই ধরনের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মূলত সারা ঢাকা সহ সারা দেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই বিক্ষোভ এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে রাত 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমান হাদি আমাদের মাঝে নেই, এই ধরনের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সারা ঢাকা সহ সারা দেশে এই ধরনের বিষয় ছড়িয়ে পড়ে। একই সঙ্গে এই ঘটনার পরপরই কিন্তু জরুরি বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে ওসমান হাদি মারা যাওয়ার কারণে শনিবার সারা দেশে শোক ঘোষণা করা হয়েছে এবং এই শোক দিবস উপলক্ষে মূলত যে যে ধরনের সরকারি আনুষ্ঠানিকতা নেওয়ার প্রয়োজন সেগুলো নেওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে শুক্রবার অর্থাৎ আগামীকালকে সকল মসজিদ সহ সকল ধর্মের যে উপাসনালয় রয়েছে সেখানে প্রার্থনার কথাও তিনি জানিয়েছেন। কিন্তু তার আগে কিছু বিষয়গুলো চলে আসে যে ওসমান হাদির মারা যাওয়া কিন্তু একটি সাধারণ ঘটনা নয়। এই জুলাই যোদ্ধা কিন্তু জুলাই আন্দোলন অর্থাৎ জুলাইয়ের সময় যে আন্দোলন হয়েছে ফ্যাসিস্ট বিরোধী, সেই আন্দোলনের মাধ্যমে উঠে আসা এক অকুতোভয় সৈনিক এবং জুলাই যোদ্ধারা পরবর্তীতে অনেকে রাজনৈতিক বিভিন্ন মেরুকরণে বিভক্ত হলেও ওসমান হাদির বিষয়টি ছিল একেবারেই আলাদা। যিনি মূলত সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য ইনকিলাব মঞ্চ নামে একটি মঞ্চ প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকেই মূলত তিনি শুরু করেন তার আন্দোলন এবং তার পুরো আন্দোলনের সময় জুড়েই কিন্তু এই ঘোষণাই বারবার এই বার্তাই তিনি প্রচার করে গিয়েছেন। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে মূলত এবার নির্বাচনের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই প্রচারণায় গিয়েই কিন্তু ওসমান হাদি আততায়ীর গুলিতে প্রথমে গুরুতর আহত হন এবং গুরুতর আহত হওয়ার পরেই কিন্তু প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। একই সঙ্গে মূলত পরবর্তীতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে নেওয়ার পরেও কিন্তু বারবার কথা হচ্ছিল যে তার আরও ভালো চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ইউরোপের কোনো হাসপাতাল বা যুক্তরাজ্যের কোনো হাসপাতালে নেওয়া যায় কিনা, সেই অস্ত্রোপচারের দিকে মূলত সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং শুরু থেকেই কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হচ্ছিল যে ওসমান হাদির এই চিকিৎসার যত খরচ সেটি মূলত সরকারের পক্ষ থেকে বহন করা হবে। কিন্তু ওসমান হাদির এই চলে যাওয়ার যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ আসলে কোনোভাবে মেটানো সম্ভব কিনা, এই প্রশ্নটি কিন্তু বারবারই সামনে চলে আসছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ওসমান হাদিকে 12 তারিখে যে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করার ঘটনাটি ঘটে, সেই ঘটনায় যিনি জড়িত ফয়সাল এবং তার অন্যতম সহযোগী তাদের দুইজনের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে এরই মধ্যে কিন্তু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ফয়সাল এবং তার প্রধান সহযোগী বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গিয়েছেন এবং সেখানে তাদেরকে মূলত জুলাই ফ্যাসিস্ট হিসাবে যাদেরকে আখ্যায়িত করা হয় বারবার, তারা তাদেরকে সেখানে আশ্রয় প্রশ্রয় রেখেছেন, এমন তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও প্রধান উপদেষ্টা কিন্তু প্রথম থেকেই বারবার বলে যাচ্ছেন যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কিন্তু প্রকৃত অপরাধীরা আড়াল থাকার কারণেই কিন্তু বারবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আন্দোলন হচ্ছে, রাজপথে শিক্ষার্থীরা নেমে যাচ্ছেন, যারা জুলাই আন্দোলনের সপক্ষে ছিলেন, ওসমান হাদির সহযোদ্ধা ছিলেন, তারা কিন্তু বারবারই রাজপথে নামছেন এবং একই সঙ্গে যেমনটি আঙ্গুল তুলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে, সেই একইভাবে কিন্তু সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দিকেও
বারবারই আঙ্গুল তুলছেন যে এই অপরাধীরা কি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন। মূলত এই ঘটনাটি এখন পর্যন্ত সরকার প্রকৃত অপরাধীকে ধরার ক্ষেত্রে কোনো ধরনের সুরাহা দিতে পারেনি। তবে বিভিন্নভাবে এই ফয়সালকে সহযোগিতার অভিযোগে কিন্তু এখন পর্যন্ত 14 জন গ্রেপ্তার হয়েছেন। এই 14 জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ডও নেওয়া হয়েছে। ফয়সালের বাবা এবং মাকেও 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। এরপরে তারা কিন্তু সেদিনই আসলে 164 করে আদালতে জবানবন্দি দিয়েছে। সেই আদালতের জবানবন্দিতে কিন্তু তারা বিভিন্ন ইস্যু তুলেছেন এবং প্রথমে ফয়সাল ঢাকা শহর থেকে যে পালাবেন, সেই পালানোর জন্য তাকে যে গাড়ি বা সিএনজিটি ঠিক করে দেয়া সেটি তার বাবা করেছেন বলে 164-এ উল্লেখ করেছেন এবং এই প্রতিবেদনগুলো কিন্তু সামনে এসেছে। তবে এই চক্রান্তের নেপথ্যে কারা জড়িত, কারা এই চক্রান্ত করে ওসমান হাদিকে মূলত এই ধরনের গুলি করার পরিকল্পনা করেছে, সে বিষয়গুলো কিন্তু এখনও পর্দার অন্তরালে রয়ে গিয়েছে এবং ওসমান হাদির বিষয়গুলো নিয়ে মূলত এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে অপরাধীদের ধরার ঘোষণা আজকেও প্রধান উপদেষ্টা দিলে কিন্তু প্রকৃত অপরাধী কোথায় আছে, কি অবস্থায় আছে, কিভাবে পালিয়ে গিয়েছে বা কারা পালাতে বা সরকারের ভেতর থেকে গোয়েন্দা সংস্থার থেকে কোনো ধরনের তথ্য, এমন কিছু কিন্তু এখন পর্যন্ত সামনে আসেনি। যে কারণেই কিন্তু এখন যারা সড়কে নেমেছেন, বিক্ষোভ করছেন, যারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখেছি এরই মধ্যে কারণ বাজার এলাকা পর্যন্ত চলে এসেছে সেই বিক্ষোভের আগুন। প্রথম আলো অফিসে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ডেইলি স্টার ভবনে আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো এই বিষয়গুলো এত দূর আসার এই যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের মধ্যে কিন্তু প্রকৃত অপরাধীর নাম বা প্রকৃত অপরাধীর কে ধরার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কিন্তু সামনে আসেনি। তবে গণমাধ্যম কিন্তু তাদের অনুসন্ধানে বারবারই তুলে ধরেছে যে ফয়সাল কিভাবে এই অপরাধ কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে, কোথায় বসে পরিকল্পনা করেছে এবং সে সাভারের একটি রিসোর্টে থেকে পরিকল্পনা করেছে। এই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে। তবে কেন গোয়েন্দা সংস্থা প্রথম থেকে এই ধরনের ঘটনাগুলো বের করতে পারছে না? এখন আমরা প্রথম আলোর সামনে চলে যাচ্ছি। প্রথম আলো ভবনের সামনের দৃশ্যগুলো মূলত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের নিচে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পুরো ভবনটি এখন মূলত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি ভবনের নিচে, যারা মূলত এই যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যখন প্রথম আলো ভবনের দিকে যাচ্ছে, কারওয়ান বাজারের দিকে আসছে, তখন থেকেই মূলত এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও এখানে চলে আসেন। তবে শুরুতে কিন্তু ফায়ার সার্ভিসের রাস্তাটি একেবারে অবরুদ্ধ করে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে সেনাবাহিনীর সহায়তায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে আগুন নির্বাপনের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই আগুন নির্বাপনের কর্মকাণ্ডটি আসলে কতক্ষণ ব্যাপী চলবে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে বারবারই প্রসঙ্গ যদি আসে এই ধরনের ঘটনার, সেটি হচ্ছে যে শরীফ ওসমান হাদির বিষয়টি সামনে চলে আসবে। শরীফ ওসমান হাদি, যিনি জুলাই যোদ্ধা, যিনি মাঠ থেকে যুদ্ধ করেছেন এবং তার নেতৃত্ব দেওয়ার গুণাবলী তিনি তখন থেকে অর্জন করেছেন। সেই জুলাই যোদ্ধা যখন মূলত এইভাবে তাকে চলে যেতে হয় এই আন্দোলনের মাঝে, যিনি এখন গণতন্ত্রের দিকে যখন দেশ এগোচ্ছে, যিনি গণতন্ত্রের স্বপ্ন দেখাতেন, আজকে প্রধান উপদেষ্টাও তিনি বলেছেন যে ওসমান হাদির যে স্বপ্নগুলো রোপণ করেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়নের দায়িত্ব পড়ছে পুরো দেশের উপরে। মূলত সেই স্বপ্ন যখন ধীরে ধীরে এগোচ্ছে গণতন্ত্রের দিকে, তখন ওসমান হাদির চলে যাওয়া সেটি আসলে কিভাবে এই ওসমান হাদির সহকর্মী যারা এখন ওসমান হাদির সহযোদ্ধা ছিলেন, যারা এখন নেমেছেন সড়কে, তারা আসলে কিভাবে মানবেন সেটি আসলে একটি প্রশ্ন এঁকে দিচ্ছে। এবং একই সঙ্গে যে শিক্ষার্থীরা এখন সড়কে নেমেছেন, যে জুলাই যোদ্ধারা এখন সড়কে নেমেছেন, তারা শুধু ঢাকায় নয়, এটি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং একই সঙ্গে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল এসে যখন শাহবাগ অবরোধ করে, সেই মিছিলটি থেকে কিন্তু আস্তে আস্তে স্ফুলিঙ্গটি বিস্ফোরিত আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে। এবং আমরা রাজশাহীর খবর জেনেছি, রাজশাহীতে
সেখানে রাস্তায় আগুন দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। আমরা গাজীপুরের খবর জেনেছি, গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আমরা আমরা চট্টগ্রামের খবর জেনেছি, যেখানে আসলে চট্টগ্রামের সাবেক মন্ত্রী নওফেলের বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমরা উত্তরায় একটি সাবেক এমপি, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা কিন্তু এখন সারা দেশেই চলছে। মূলত এটি আসলে সহযোদ্ধাকে হারানোর ক্ষোভ, এটি আসলে সহযোদ্ধা চলে যাওয়ার ক্ষোভ জুলাই যোদ্ধাদের মাঝে। ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু একসঙ্গে এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। যেমন শাহবাগে সড়ক অবরোধ করে দেওয়া হয়, সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে। সেখান থেকে আসলে একটি মিছিল কারওয়ান বাজার এলাকায় চলে আসে এবং সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এবং এছাড়াও আমরা জানতে পেরেছি যে ধানমন্ডি 32 নম্বর, যেটি মূলত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং সেই জায়গাটিতে এর আগেও কয়েক দফায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকেও কিন্তু জুলাই যোদ্ধারা সেখানে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে কারওয়ান বাজার এলাকাটি, যেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে আসা হয়েছে, এটির রাজশাহীর চিত্র আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীতে আওয়ামী লীগ অফিস, যেটি আসলে জুলাই যোদ্ধারা এতটাই বিক্ষুব্ধ হয়েছেন যে তারা এত রাতেও বুলডোজার নিয়ে এসে সেই কার্যালয়টি আসলে ভেঙে ফেলছেন। মূলত ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে বারবারই কিন্তু জুলাই যোদ্ধারা আন্দোলন করছিলেন। তারা বলছিলেন যে ফ্যাসিস্টের এখনও অনেক শেকড় এদেশে রয়ে গেছে, সেই শেকড় উপরে না ফেলা পর্যন্ত গণতন্ত্র কতটা ফিরে আসবে, কতটা গণতন্ত্র সফল হবে, সেই প্রশ্ন কিন্তু জুলাই যোদ্ধারা প্রথম থেকেই করছিলেন। মূলত সেই বিষয়টি জুলাই যোদ্ধাদের ক্ষোভের মাধ্যমে ফুটে উঠেছে আজকের এই বিক্ষোভে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর চিত্র, যেখানে মূলত আওয়ামী লীগ যে দলীয় কার্যালয়টি রয়েছে সেখানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন জুলাই যোদ্ধারা। এবং একই সঙ্গে এর আগে কিন্তু রাজশাহীতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে, সেই মিছিল থেকে রাস্তায় সড়কে আগুন জ্বালিয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা কিন্তু সেখানে তাদের অবস্থানে অনড় ছিলেন এবং সেই অনড় অবস্থান থেকেই মূলত তাদের ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে, যে ছড়িয়ে পড়ার বহিঃপ্রকাশ এখন আওয়ামী লীগের অফিস আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীর আওয়ামী লীগের অফিস, যেখানে মূলত বুলডোজার চালানো হচ্ছে। আওয়ামী লীগ অফিসের যে বুলডোজার চালানোর ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশটি আসলে আজকে আমরা যে অবস্থাটি দেখছি সেই অবস্থাটিতে কিন্তু আজকের এই ক্ষোভ নয়, এই অবস্থাটি মূলত 2024 সালের 5ই আগস্টের ক্ষোভ। কারণ আমরা তখনও দেখেছি যখন 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হন, মূলত সেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কিন্তু আওয়ামী লীগের সারা দেশে যত কার্যালয় ছিল, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ করে তখন যারা দায়িত্বে ছিলেন, এমপি মন্ত্রী, এমন যাদের বাসভবন বা স্থাপনা ছিল, সেগুলোতে কিন্তু ব্যাপক ভাঙচুর ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাধারণ মানুষের মধ্যে আমরা সেটি দেখেছি। মূলত তখন থেকেই কিন্তু জুলাই যোদ্ধারা বিভিন্ন ক্ষোভে তারা সড়কে নেমেছেন। তারা বলেছেন যে দেশকে সুষ্ঠু গণতন্ত্রের দিকে নিতে হলে এই জুলাইয়ের যে স্বপ্ন, যে ফ্যাসিস্ট বিরোধী ভাবের সামনে, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করে সামনে এগোতে হবে, সেই এগোনোর পথটি কিন্তু এখন পর্যন্ত যে একেবারেই পরিষ্কার হয়নি, সেটি মূলত আজকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশেও তারা উল্লেখ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় হয়েছে। সেই রায়ের পরে আমরা উচ্ছ্বাস দেখেছি জুলাই যোদ্ধাদের মধ্যে এবং একই সঙ্গে তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকটা দাবিও লক্ষ্য করা গিয়েছে। সেই দাবির মধ্যে কিন্তু ছিল যে শেখ হাসিনা এখন যেখানেই অবস্থান করুক না কেন, অর্থাৎ আমরা জানি যে তিনি ভারতে অবস্থান করছেন, সেখান থেকে তাকে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটি নিয়ে কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা দাবি করেছেন যে সেখান থেকে নিয়ে এসে তাকে যাতে এই সাজার রায়টি কার্যকর করা হয়। আমরা আবারও দেখছি এখানে ফায়ার সার্ভিসের গাড়ি, এটি মূলত রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। কারওয়ান বাজার এই এলাকাটিতে প্রথম আলো যে ভবনটি রয়েছে, সেই ভবনে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবেশ করে এবং ভাঙচুরের এক পর্যায়ে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নেভানোর জন্যই মূলত ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিসের এই ইউনিটটি এখানে অবস্থান করলে আমরা জানতে পেরেছি যে ডেইলি স্টার ভবনের সামনেও একইভাবে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সে সময় সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও মূলত ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে আসলে প্রবেশ করতে পারেননি। তাদের যে ইউনিটগুলো রয়েছে, অর্থাৎ অগ্নি নির্বাপন যে গাড়িগুলো রয়েছে, সেগুলো নিয়ে আসলে তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে সেখানে যেতে পারেননি। মূলত এই পরিস্থিতি
এই শাহবাগ আমরা দেখেছি কারওয়ান বাজার, আমরা জেনেছি রাজশাহী, আমরা জেনেছি চট্টগ্রামের খবর, আমরা জেনেছি গাজীপুরের খবর, যেখানে সবাই মূলত বিক্ষুব্ধ হয়ে উঠছে। ধন্যবাদ আসিফ সুমিত। টেলিভিশন